দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। জ্বালানি তেল ও এলএনজির সংকট হলে গ্রীষ্মে শুরু হতে পারে লোডশেডিং, কমতে পারে শিল্প খাতের উৎপাদন, আতঙ্কে পেট্রোল পাম্পে ভিড়। ইরান যুদ্ধের প্রভাবে দেশে তৈরি হয়েছে জ্বালানি ঝুঁকি, সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। চিংড়ি চাষের বদলে সাদা মাছ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার চাষিরা। ঝুঁকি কম ও লাভ বেশি হয় বদলে যাচ্ছে এ অঞ্চলে চাষের ধারা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাংলাদেশের জ্বালানির প্রাপ্যতা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এলএনজি ও জ্বালানি তেল সঠিক সময়ে পাওয়া না গেলে আসন্ন গ্রীষ্মে কমতে পারে বিদ্যুৎ উৎপাদন, যার প্রভাবে বাড়তে পারে লোডশেডিং, কমবে শিল্পের উৎপাদন, এমন শঙ্কা ব্যবসায়ীদের। এদিকে সংকট আতঙ্কে পেট্রোল পাম্পগুলোতে বাড়ছে গাড়ির ভিড়। ইকরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। দেশে জ্বালানি তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে এমন খবরে তেল কিনতে এসেছেন এই মোটর বাইক চালক। সাধারণ সময়ে 2 লিটার তেল কিনলেও আজ তেল নিচ্ছেন ট্যাঙ্কি ভরে। জানালেন সংকটে দাম বাড়তে পারে, এজন্য বাড়তি তেল কেনা। একই আতঙ্কে গাড়ি ও ট্রাক চালকরাও বেশি করে তেল কিনছেন। শুনতেছি যে দাম বাড়তে পারে, ফেসবুকে দেখলাম যে দাম বাড়তে পারে সামনে, যার কারণে আসলে ট্যাঙ্কি একদম ফুল করে নিয়ে নিচ্ছি। এটা তো স্বাভাবিক, মনে হয় পাওয়া যাবে না, বন্ধ হয়ে যাবে অটো। তেল তো মোটামুটি ভালোই চলতেছে, মানুষ জানতেছে যে বুঝতে চাইতেছে যে তেলের দামটা বাড়বে, এই জন্য তেলটা অনেকে ফুল করে নিচ্ছে আর কি। সরকারের হিসেব বলছে বর্তমানে ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মধ্যে ডিজেলের মজুদ আছে 12 দিনের, পেট্রোল 13 দিন আর অকটেন চলবে 26 দিন। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ জ্বালানি তেল ও গ্যাসের সিংহভাগ কেনে গালভুক্ত দেশগুলো থেকে। যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধের সময় দীর্ঘায়িত হলে তেলের প্রাপ্যতা কঠিন হয়ে পড়বে। এছাড়া সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৭৬,০০০ কোটি টাকা দেনা থাকায় নতুন বাজার থেকে জ্বালানি কেনাও সময় সাপেক্ষ। কিনে আনার পয়সাটা পাবো কোথায়? আমার এখনই বকেয়া থাকছে। এই বকেয়া, বাকি বকেয়া আমি সংকলন করতে পারছি না। কোন রকম ভাবে জোড়াতালি দিয়ে টাকা দেওয়ার কথা আমি ভাবছিলাম বিদ্যুতের ভর্তুকি, যে ঠিক আছে আমি দিতে পারবো, কিন্তু এসব জায়গায় যদি দাম বেড়ে যাওয়ার কারণে আরো ভর্তুকি বেড়ে যায়, তাহলে তো এগুলো না ব্যবহার করে আমাকে জ্বালানি দুর্ভিক্ষের শিকার হতে হবে। আমি জ্বালানি বুভুক্ষার শিকার ভয়রকম ভাবে হব। আর জ্বালানি বুভুক্ষার শিকার হওয়া মানে অর্থনীতি ভয়ানক রকমের সংকটে পড়ে যাওয়া এবং দেশ দেউলিয়া হওয়ার, উপক্রম হওয়ার মতো অবস্থায় চলে যেতে পারে। এই আশঙ্কা না করার কোনো কারণ নেই। জ্বালানি সরবরাহ ব্যাহত হলে শিল্প কারখানার উৎপাদনে স্থবিরতা নেমে আসবে, এমন শঙ্কার কথা বলছেন ব্যবসায়ীরা। উৎপাদন ক্ষমতা কমে যাওয়ায় বাড়বে উৎপাদন খরচ। এছাড়া রপ্তানি আদেশ বাতিল, কর্মসংস্থান ঝুঁকি এবং অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। জ্বালানি খাতে যতটুকু সর্বোচ্চ সক্ষমতাটুকু এই শিল্পের খাতে দেওয়া, অগ্রাধিকার দেওয়া আমি প্রয়োজন মনে করি। এই মুহূর্তে আমাদের প্রবলেমে পড়বো আমরা, এবং এর থেকে সবচেয়ে বেশি হবে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে। বিশেষ করে ছোট মাঝারি কারখানাগুলোর উপর মারাত্মকভাবে এফেক্ট পড়বে। ফ্রেট বাড়বে, বিমা বাড়বে এবং অন্যান্য আনুষঙ্গিক খরচগুলো বেড়ে যাবে। এদিকে জ্বালানি সংকটে পড়লে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগী ভিয়েতনাম, তুরস্কের কাছে ইউরোপ, আমেরিকার বাজারের বড় অংশ হারাবে, এমন শঙ্কাও ব্যবসায়ীদের। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আমদানি, ঋণ ও বিদেশি কোম্পানি নির্ভর জ্বালানি নীতি হয় মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি ঝুঁকি তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীতে জ্বালানি খাত নিয়ে আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। এমন অবস্থায় বর্তমান সরকারকে গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি খাতে জাতীয় সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন বক্তারা। ক্ষমতায় টিকে থাকতে ভারত, চীন কিংবা রাশিয়ার মতো দেশের সাথে জ্বালানি চুক্তি করে বিগত আওয়ামী লীগ সরকার। সেসব চুক্তি স্থগিত করা হলেও বাতিল করেনি অন্তর্বর্তী সরকার, বরং করেছে একের পর এক নতুন চুক্তি, যা জ্বালানি ও বিদ্যুৎ খাতকে ক্ষতিগ্রস্ত করবে বলছেন বিশ্লেষকরা। চুক্তির কারণে যে শুধু বিদ্যুৎ এবং জ্বালানির দুর্নীতি ঘটেছে তা না, পুরো প্রশাসনের মধ্যে কাঠামোগত বিপর্যয় ঘটে গেছে, ধ্বংস হয়ে গেছে, সক্ষমতা হারিয়ে ফেলেছে। 15 বছরে কোনো মানুষ নেই প্রশাসনের সঙ্গে। একটা মানুষকেও মানুষের মতো আচরণ করতে দেখা যাচ্ছে না স্টিল এখন পর্যন্ত। আলোচনায় বক্তারা বলেন, ইরান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের অন্যান্য দেশে।
যার প্রভাব দেশের প্রবাসী আয়ের পাশাপাশি জ্বালানি খাতে পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের দাবি, বিগত সরকারের আমদানি ও ঋণ নির্ভরতায় জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। খনিজ সম্পদের পর্যাপ্ততা আর গ্যাস উন্নয়ন তহবিলে অর্থ থাকার পরেও তার ব্যবহার হয়নি, ফলে নিশ্চিত করা যায়নি জ্বালানি নিরাপত্তা, যার প্রভাবে বেড়েছে আমদানি নির্ভরতা। গ্যাস উন্নয়নের জন্য যে যদি ঠিক মতো ব্যবহার করা হতো তাহলে হয়তো আরো কয়েকটা গ্যাস ফিল্ড আবিষ্কার হতো, তাহলে আমাদের এলএনজি আমদানি, অন্যান্য কয়লা দিয়ে উৎপাদন করা বা এইসব হাহাকার তৈরি করা, অথবা এখন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, আমরা তো একদম একটা মাথায় হাত দিয়ে আশঙ্কায় স্থির হয়ে আছি, এই জিনিসগুলো আমরা কিছুটা কমাতে পারতাম। এ সময় বিগত সরকারের আমলে করা চুক্তি প্রকাশের পাশাপাশি জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবি উঠে আসে আলোচনায়। সেই সাথে পরামর্শ দেয়া হয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি খাতে জাতীয় সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের। জাতীয় সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা, কোনোভাবে ওই যে বাণিজ্য চুক্তি বা সামরিক চুক্তি, যে সমস্ত বিপজ্জনক চুক্তিগুলি এখন আছে, এই অন্তর্বর্তী সরকার কিংবা তারও আগের সরকার যে সমস্ত চুক্তি করেছে, ওই চুক্তিগুলোকে প্রত্যাখ্যান করা কিংবা ওই চুক্তিগুলিকে জনগণের হাতে ছেড়ে দেওয়া। জনগণের সম্মতি ছাড়া আমরা কোনো চুক্তি করতে পারবো না, সেই রকম একটা অবস্থান যদি এই সরকার না নেয়, তাহলে তো তারেক রহমানের যে কথা যে সবার আগে বাংলাদেশ, এই কথাটার কোনো অর্থ থাকে না। বিপিসির তথ্য বলছে, দেশে এখনো 2 সপ্তাহের চাহিদা মেটানোর মতো জ্বালানি মজুদ আছে, রয়েছে পাইপলাইনেও। ফলে ইরান যুদ্ধের দোহাই দিয়ে কেউ যেন অস্থিরতা তৈরি করতে না পারে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। ব্যবসায়িক গোষ্ঠী হয়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের 2টি বৃহৎ সার কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন স্থগিত করা হয়। কারখানা কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর কারখানাটি সম্প্রতি চালু হয়। সব প্রক্রিয়া শেষে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উৎপাদনে যাওয়ার কথা ছিল এটির। অন্যদিকে কাফকোর কর্মকর্তারা জানান, উৎপাদন বন্ধ হওয়াটা সাময়িক। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই পুনরায় চালু হবে কারখানা। সাদা মাছ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার চাষিরা। পোনা সংকট ও প্রতিকূল পরিবেশে বারবার ক্ষতির মুখে পড়ার কারণে চিংড়ি চাষের প্রতি আগ্রহ কমছে দিন দিন। মূলত ঝুঁকি কম, লাভ বেশি, এই হিসাবেই বদলাচ্ছে চাষের ধারা। জেলায় 1.5 লাখ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদনের মধ্যে শুধু সাদা মাছই 1,08,534 মেট্রিক টন। সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময়ে চিংড়ির জন্য সুপরিচিত ছিল সাতক্ষীরা। এখন একই ঘেরে চাষ হচ্ছে রুই, কাতলা, মৃগেল, পাবদা, তেলাপিয়া ও পাঙাশের মতো সাদা মাছ। মিষ্টি পানির পাশাপাশি আধা লবণাক্ত পানিতেও মিলছে ভালো ফলন। এসব মাছ চাষ করে ঘুরে দাঁড়াচ্ছেন চাষিরা। ঘেরে উৎপাদিত মাছে বছর জুড়েই স্থানীয় চাহিদা মিটে সরবরাহ হয় ঢাকাসহ বিভিন্ন জেলায়। প্রতি বিঘাতে প্রায় 400 পোনা ছেড়ে খরচের দ্বিগুণ লাভের দাবি চাষিদের। আগে হচ্ছে গলদার চাষ করতাম, যেহেতু কারণ ওখানে ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যার কারণে লস হয়, ওগুলো বাদ দিয়ে আমরা সাদা মাছের চাষ করি। সাদা মাছগুলো এগুলো হারায় না, এই মাছগুলো ব্যাপক প্রোডাকশন হয়। এই 50,000 টাকা খরচ করলে দেখা যাচ্ছে 1 লাখ টাকা বেচা যাবে। লাভজনক হয় জেলায় দ্রুত বাড়ছে সাদা মাছের চাষ, যা জেলাসহ দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। বর্তমান সময় দেখা যাচ্ছে যে সাদা মাছের দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে এবং সাদা মাছে চাষ করে অনেক স্বাবলম্বী হচ্ছে, অনেক যুবক বেকারত্ব দূর হচ্ছে এবং এখানে কর্মসংস্থান সুযোগ হয়েছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে সাতক্ষীরা জেলায় 84,514 হেক্টর জলাশয়ে মোট 1,50,347 মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে, যার মধ্যে শুধু সাদা মাছই 1,08,534 মেট্রিক টন। এটা আমাদের চিংড়ির গুণগত মান এবং সাদা মাছের গুণগত মানের বিষয়ে মৎস্য দপ্তর কাজ করে যাচ্ছে এবং সেক্ষেত্রে হ্যাচারিগুলো যারা এখানে আছে তাদেরকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষণ এবং পরামর্শ দেওয়া হচ্ছে। সাদা মাছের উৎপাদন বাড়ায় চলতি বছর সাতক্ষীরায় 1,51,000 মেট্রিক টন মাছ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশ পরমাণু কৃষি ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের বিনা সরিষা 9 ও 11 আবাদ করে লাভবান হয়েছেন ময়মনসিংহের চরাঞ্চলের কৃষকরা। উৎপাদন খরচ কম, স্বল্প জীবনকাল ও অধিক ফলনের কারণে সরিষার এই 2 জাত
এখন জনপ্রিয় কৃষকদের মধ্যে। ময়মনসিংহ জেলা রিপোর্টার সরোজপুর জামান টিটুর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের চরাঞ্চলে বিনা উদ্ভাবিত সরিষা 9 ও 11 জাত উৎপাদন করে কৃষকরা লাভবান হয়েছেন। দেশি জাতের সরিষা আবাদে সর্বনিম্ন 100 দিন সময় লাগে, সেখানে বিনা সরিষা 9 ও 11 জাতের ফসল 80 দিনের মধ্যে ঘরে তোলা যায়। এছাড়া রোগবালাই কম হওয়ায় এই জাতের উৎপাদন খরচও কম। উচ্চ ফলনশীল হওয়ায় অন্যান্য জাতের তুলনায় বীজ থেকে তেল উৎপাদনও বেশি হয়, জানান কৃষকরা। বিগত 5 বছর ধরে বিনা সরিষা, বিনা ধান, পরে গিয়া বিনা বিভিন্ন পণ্যগুলো আমি করে আসতেছি। বিনা সরিষা কাটার পরে আমরা এই বুড়ো ধান করব, মাঝখানে আমরা একটা ফসল অতিরিক্ত মারাই করলাম। দেশে এই দুইটি জাতের আবাদ আরো বাড়াতে পারলে সরিষার আমদানি নির্ভরতা কমবে বলে জানান বিনার কর্মকর্তারা। প্রতি জায়গাতে যদি সরিষার এই জাতটা চাষাবাদ করা হয় তাহলে অতি অল্প সময়ে মানে 75 থেকে 80 দিনের মধ্যে কিন্তু 1 বিঘা জমি থেকে প্রায় 33% জমি থেকে 6 মণ পর্যন্ত ফলন পাওয়া যাবে। আগে সরিষা চাষ করে না এই জমিতে আমরা যেগুলো দেখছি, তো আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এখানে ভালোভাবে ফলন হয়েছে এবং ভবিষ্যতে কৃষকরাও খুব আগ্রহী। বিনা সরিষা 9 ও 11 আবাদের মাধ্যমে 2 ফসলি জমিতে 3 ফসল উৎপাদন করা সম্ভব। 2 ফসল জমিকে 3 ফসলিতে পরিণত করতে পারি, তাহলে একদিকে ফসলের ইন্টেন্সিটি বাড়বে, অপরদিকে আমাদের যে তেলের চাহিদা পূরণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ করে আমরা জানি যে সরিষার তেল অত্যন্ত শরীরের জন্য ভালো এবং সয়াবিন যে আমদানি নির্ভরতা এটা কমবে। কোনো কৃষক যদি বিনা সরিষা 9 ও বিনা সরিষা 11 আবাদে আগ্রহী হয় তাহলে তাদের নানাভাবে সহযোগিতা করছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 82 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5240-এ। হাতবদল হয়েছে 459 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 52টির, কমেছে 308টির, আর অপরিবর্তিত আছে 33টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল 5600 এবং অ্যারাউন্ড 359 পয়েন্টস একটি কারেকশন হয়ে মার্কেট ফাইনালি ক্লোজ হচ্ছে 5241 পয়েন্টস। পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল মাত্র 700 কোটি টাকার মতো। পার্সেন্টেজের দিক থেকে আজকে 14% কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে, মাত্র কমেছে অলমোস্ট 78%-এর এবং অপরিবর্তিত ছিল মাত্র 8% কোম্পানির প্রাইস। সেক্টরের দিক থেকে আজকে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণফোন এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে ব্র্যাক। গেল বছর আরোপ করা বাড়তি শুল্ক এবার আমদানিকারকদের ফেরত দিতে হবে ট্রাম্প প্রশাসনকে, এমনটাই জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক বাণিজ্য আদালত। এ রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় একটি ধাক্কা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর বিশ্বের প্রায় সব দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10% থেকে শুরু করে কোনো ক্ষেত্রে প্রায় 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হলে বিভিন্ন দেশ শুল্ক হার কমাতে ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসে। তবে জরুরি ক্ষমতার অপব্যবহার হয়েছে এমন যুক্তি দেখিয়ে গত মাসে পাল্টা শুল্ক বাতিল করে দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মেক্সিকো, কানাডা ও চীন থেকে আমদানি করা কিছু পণ্যের উপর ঘোষিত শুল্কও বাতিল করা হয়। সুপ্রিম কোর্ট ট্রাম্পের যে পাল্টা শুল্ক বাতিল করেছেন, দেশটির ফেডারেল আদালতের আরেক রায়ে আমদানিকারকদের সেই অর্থ ফেরত পাওয়ার সুযোগ এবার তৈরি হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত আদেশ দেন, গত বছর ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় যে শুল্ক আরোপ করেছিলেন তা আমদানিকারকদের ফেরত দিতে হবে। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগকে এই অর্থ ফেরতের দায়িত্ব দেয়া হয়েছে। টেনেসি ভিত্তিক কোম্পানি অ্যাটমাস ফিল্ট্রেশন মামলা করলে এই রায় আসে। কিভাবে এবং কত দ্রুত এই অর্থ ফেরত দেয়া হবে তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য বড় ধাক্কা। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন,
চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শুল্ক হার 10% থেকে বাড়িয়ে প্রায় 15% করা হতে পারে। ট্রাম্প প্রশাসন ওই আইনের আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর শুল্ক আরোপ করে আনুমানিক 130 বিলিয়ন বা 13,000 কোটি ডলার রাজস্ব আদায় করে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।